স্বাগতম 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 প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের যারা এই কলেজের শিক্ষার্থী, বিশেষ করে তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সাথে আমার দেখা হয়নি। না, শুধু দেখা না, দেখা এবং কথা কোনোটাই হয়নি। ঘটনাচক্রে আমি বঞ্চিত ছিলাম তোমাদের সাথে সংযুক্ত হতে। যাই হোক, ইতোপূর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলো আলোচনা ইতোপূর্বে সম্পন্ন হয়েছিল, তারপরেও আবার নতুন করে শুরু করা, যাতে করে এই করোনাকালে আমাদের সেই সব ভুলে যাওয়া বিষয়গুলো আরেকটু যাতে করে সক্রিয় থাকে আমাদের মনোজগতে, সেই প্রত্যাশায়। বিষয়ের শিরোনাম কি যেন ছিল? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে, সহনুমানের নিয়মাবলী। ইতোপূর্বে আমরা 5টি নিয়মের সাথে পরিচিত হয়েছি। তোমরা জানো সহনুমানের 10টি নিয়ম রয়েছে। এখন আমি পেছনে আর ফিরে তাকাবো না। আজকে আমরা ষষ্ঠ যে নিয়মটি রয়েছে সেখান থেকে যাত্রা শুরু করতে চাচ্ছি। আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে দিয়েছি, খেয়াল করো। কোনো কুকুর নয় দ্বিপদ, সকল মানুষ হয় দ্বিপদ। সুতরাং কোনো মানুষ নয় কুকুর। তাহলে দাঁড়ালো কি? নিয়মটি দাঁড়াচ্ছে যে কোনো আশ্রয় বাক্যে যদি আশ্রয় বাক্যটি হয় নৈনার্থক, সিদ্ধান্তটি হবে নৈনার্থক। এখানে আশ্রয় বাক্য আছে দুটো। প্রধান আশ্রয় বাক্য হচ্ছে কোনো কুকুর নয় দ্বিপদ, অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে সকল মানুষ হয় দ্বিপদ, আর সিদ্ধান্তটি হচ্ছে কোনো মানুষ নয় কুকুর। আমি প্রথম বাক্যটাকেই প্রধান আশ্রয় বাক্য বলেছি। কেন বলেছি, কি কারণে বলেছি? যারা ভুলে যাও কিংবা ভুলে গিয়েছ তাদের উদ্দেশ্যে বলছি। সব সময় আমরা মনে রাখব যে সিদ্ধান্তের যে বিধেয় পদটি রয়েছে, সেই বিধেয় পদটিকে বলি আমরা প্রধান পদ, আর সিদ্ধান্তের যে উদ্দেশ্য পদ রয়েছে সেটা হচ্ছে অপ্রধান পদ। প্রধান পদটি যে আশ্রয় বাক্যে ব্যবহার হয় সেই আশ্রয় বাক্যটি হচ্ছে প্রধান আশ্রয় বাক্য। সিদ্ধান্তের বিধেয় হচ্ছে কুকুর। এই পদটি ব্যবহৃত হয়েছে দ্বিতীয় আশ্রয় বাক্যে না, প্রথম আশ্রয় বাক্যে। সঙ্গত কারণে আর There she goes. There she goes. Wow. That's awesome. That's awesome. Ready, go, boy! মনে থাকবে? থাকবে না মনে, তারপরেও আমাদের মনে রাখতে হবে। নেক্সট, সপ্তম নিয়ম। সপ্তম নিয়ম হচ্ছে যে আশ্রয় বাক্য দুটো যদি হয়
সত্য সিদ্ধান্তটিও হবে সত্য। আশ্রয় বাক্য দুটো যদি হয় সত্য, সিদ্ধান্তটিও হবে সত্য। বিপরীত ক্রমেও বলা যায় যে সিদ্ধান্তটি যদি সত্য হয়, আশ্রয় বাক্যগুলো সত্য হবে বা সদর্থক হবে। ঠিক আছে? তাহলে যদি আমরা দেখি দুটো আশ্রয় বাক্য সদর্থক, সিদ্ধান্তটিও হবে সদর্থক। বিপরীতভাবে বলা যায়, যদি আশ্রয় বাক্যটিকে দেখি, বিপরীত ক্রমে বলা যায়, যদি সিদ্ধান্তকে দেখি সদর্থক, তাহলে আশ্রয় বাক্য দুটো হবে সদর্থক। যেমন এখানে উদাহরণ রয়েছে, সকল মানুষ হয় মরণশীল। হয় হচ্ছে সংযোজক, উদ্দেশ্য এবং দ্বিতীয় পদকে কি করেছে, সংযোগ সাধিত করেছে। বাক্যের হিসেবে বন্ধনের কাছে দুই প্রান্তে। তাহলে বন্ধনটি কেমন ভাবোধক, বন্ধনটি কেমন ইতিবাচক, যে কারণে বাক্যটি হচ্ছে সদর্থক। প্রধান আশ্রয় বাক্যটি সদর্থক। This was me right after I started my business. You see, starting my business, that was easy. কি নয়, অস্বীকার করেছে না, স্বীকার করেছে। স্বীকৃতির মধ্য দিয়ে ইতিবাচক অর্থে উপস্থাপিত হয়েছে বাক্যটি। দুটো সদর্থক আশ্রয় বাক্য থেকে যৌক্তিকভাবে যদি কোনো একটি সিদ্ধান্ত নিশ্চিত হয়, সঙ্গত কারণে সিদ্ধান্তটি যে সদর্থক হবে সে কথা বলা যাবে। যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, সকল মানুষ হয় মরণশীল, কত মানুষ হয় কবি, সুতরাং সকল কবি হয় মরণশীল। গেল ষষ্ঠ নিয়মের কথা, গেল সপ্তম নিয়মের কথা। এবারে অষ্টম যে নিয়মটি রয়েছে সেই নিয়মের দিকে আমরা একটু খেয়াল করি। দেখো কি আছে এখানে। নিয়মের একটি উদাহরণ দিয়েছি নিয়মটি বোঝার জন্য। নিয়মটি আগে আমি বলছি না, তোমরা নিজেরাই, আমি বিশ্বাস করি, না ভুল বলেছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা নিজেরাই এর রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবে, সমর্থ হবে। উদাহরণটি কি দিয়েছি, কিছু মানুষ হয় কবি, কিছু মানুষ হয় কৃষক। এখন দুটো আশ্রয় বাক্য। নাম্বার 1, কিছু মানুষ হয় কবি। আশ্রয় বাক্যের ক্ষেত্রে কোনো ভুল কিংবা ভ্রান্তি আছে? নিশ্চয়ই না। যেমন আমরা জানি যে একটি যুক্তি বাক্য হতে হলে প্রথমে থাকতে চাই একটি উদ্দেশ্য, এবং উদ্দেশ্য কি যেন, আবারও পুরনো কথা বলবো, কত জানা কথা, তারপরেও বলছি, উদ্দেশ্য পদ হচ্ছে তার সম্পর্কে কোনো কিছু বলা হয়। আর বিধেয় পদ, উদ্দেশ্য সম্পর্কে যে কথা বলা হয়, যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় পদ। Landing gear, 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 landing. কি বলা হয়েছে? মানুষ সম্পর্কে বলা হয়েছে যে কিছু মানুষ, সব মানুষ নয়, কিছু মানুষ হয়। এখন মানুষ সম্পর্কে বলা হয়েছে যে কিছু মানুষ হয় কবি। যে কথা বলা হয়েছে কিংবা যা বলা হয়েছে সেটাকে বলা হয় বিধেয়। এখানে বিধেয় পদ কোনটি? কবি। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যুক্তি বাক্যটি যথার্থ। কিছু মানুষ হয় কবি, কতক মানুষ হয় কবি, যেভাবে কবি। এখন তুমি যদি বলো যে না স্যার, কিছু মানুষ নয়, অনেক মানুষ বা প্রায় সব মানুষ, তাই লেখিকাদের বলেছেন না, কবি এবং চাপের সংখ্যা এই দেশে সমান সমান সমান। কবিরা কত কথাই না বলেন, তাদের আবেগ তাদের লেখনির মধ্য দিয়ে কত ছন্দ এবং সুরের প্রকাশ, তা যখন দেখি এবং শুনতে যাই তখন আমি করতে পারি না।
ফিরে আসি। আরে মূল বিষয় বিষয় বলে আমি খুব চিৎকার করছি, এমন কোনো নতুন বিষয় জানা আবার নতুন করে বলার এখন তুমি খেয়াল করো যে কিছু মানুষ হয় কবি, কিছু মানুষ হয় কৃষক। তাহলে উদ্দেশ্যপদ কোনটি? মানুষ। উদ্দেশ্যপদ এখানে মানুষ, বিধেয় পদ কবি। এখানে উদ্দেশ্যপদ মানুষ, বিধেয় পদ কৃষক। আমরা জানি একটি যুক্তিতে তিনটি এবং কেবলমাত্র তিনটি পদ থাকবে, তার চেয়ে বেশি কিংবা কম নয়। এখানে তিনটি পদ রয়েছে, এক মানুষ, দুই কবি, তিন কৃষক। একটি যুক্তি বাক্যে একটি যুক্তিতে তিনটি যুক্তি বাক্য থাকবে। আমরা দুটো যুক্তি দিয়ে সিদ্ধান্তে উপনীত হলেই তো তিনটি যুক্তি বাক্য হয়ে যাবে। শর্তটি পূরণ হয় কিনা সময়ের অপেক্ষায় থাকতে হচ্ছে। নেক্সট, তৃতীয় শর্ত কি ছিল যেন? যে হেতুপদটি অন্তত পক্ষে একবার ব্যাপ্য হতে হবে। হেতুপদ কোন পদ? যেই পদ দুটো আশ্রয় বাক্যের মধ্যে সেতু বন্ধনের কাজ। কাজ করেছে কৃষক না, কবি না, দুটো আশ্রয় বাক্যেই তাকে থাকতে হয় সেতু বন্ধনের জন্য, সেটি হচ্ছে মানুষ। তাহলে এই যে হেতুপদ, এই হেতুপদটি কি ব্যাপ্য? দেখো তো না, কারণ ব্যাপ্যতা বলতে বুঝি, কোনো পদের ব্যাপ্যতা বলতে বুঝি তা পূর্ণ ব্যক্তার্থ উপস্থাপিত হবে। আংশিক ব্যক্তার্থ উপস্থাপিত হলে সেটা ব্যক্ত হয় না। যেমন এখানে কিন্তু কিছু মানুষ বলা হয়েছে, সব মানুষের কথা বলা হয়নি, অতএব পদটি অব্যক্ত। উপরে প্রধান আশ্রয় বাক্যে কিছু মানুষ হয় কবি, সেখানেও মানুষ পদটি হচ্ছে হেতুপদ, যেহেতু দুটো আশ্রয় বাক্যই আছে। কিন্তু তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে। আচ্ছা, তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হওয়ার ফলে সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে দেখো। একটু যদি তাকাও যে কিছু মানুষ হয় বাক্যটি যথার্থ, যুক্তি বাক্য হিসেবে যথার্থ, কোনো সন্দেহ নেই। কিছু মানুষ হয় কৃষক, যুক্তি বাক্য হিসেবে অন্তর্নিহিত অর্থ সেটাও হচ্ছে বাস্তবতার সাথে সংগত। এক কথায় বস্তুনিষ্ঠ সত্যের উপস্থাপন দেখতে পাই। দুটো যুক্তি বাক্যে বস্তুনিষ্ঠ সত্যের উপস্থাপন থাকা সত্ত্বেও আমরা কোনো সিদ্ধান্ত করতে পারি পারবো না, পারছি না। কেন পারছি? কারণ দুটো বাক্যের কোনো অবস্থাপন সম্পর্কে স্থাপিত হয়। এই বাক্যটির বক্তব্য ওই প্রান্তে, এই বাক্যের বক্তব্য এই প্রান্তে। ওই পাড়ে আমি, এই পাড়ে তুমি, মাঝখানে যদি নদী বয়ে যায়, সেতু না থাকে, কোনো অবস্থাতেই কুশল বিনিময় সম্ভব নয়। এখানেও ঠিক তেমনি করে হেতুপদ থাকা সত্ত্বেও হেতুপদটি অব্যক্ততার কারণে তাদের বাক্যদয়ের যদি না সৃষ্টি হয়, তাহলে তা থেকে কীভাবে নিশ্চিত হবে সিদ্ধান্ত,
সেটি একটি প্রশ্নবোধক চিহ্ন হয়েই তোমার আমার সামনে দাঁড়ায়। তাহলে সঙ্গত কারণে অষ্টম নিয়মের কথা হচ্ছে বলতে হবে না যে দুটো বিশেষ সদর্থক বাক্য থেকে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। নিশ্চয়ই অনেক কথা ভুলে যাব, এ কথাটি আর আমরা ভুলব না। নেক্সট 9 নম্বর সূত্র, সেই সূত্র একটি উদাহরণ দিয়েছি এখানে, দেখো তো, সকল কৃষক হয় পরিশ্রম। নেক্সট, কত মানুষ হয় কৃষক, সুতরাং কত মানুষ হয় পরিশ্রম। তাহলে এখানে যে যুক্তি বাক্য যথার্থ বাক্যগুলো উপস্থাপিত হয়েছে কিনা সেটাই কিন্তু আমরা দেখুন। কত মানুষ হয় কৃষক। এখন এই বাক্য এবং আই বাক্য যোগে আমরা যে সিদ্ধান্তটি পেয়েছি সেই সিদ্ধান্তটি হচ্ছে কতক মানুষ হয় পরিশ্রমী। অর্থাৎ যদি কোনো যুক্তিতে আশ্রয় বাক্য যদি হয় একটি বিশেষ যুক্তি বাক্য, সঙ্গত কারণে সেই সিদ্ধান্তটিও হবে একটি বিশেষ বাক্য, সার্বিক বাক্য নয়, বিশেষ যুক্তি বাক্য। মনে থাকবে যে যদি আশ্রয় বাক্য দুটোর কোনো একটি বাক্য যদি বিশেষ যুক্তি বাক্য হয়, এখানে আছে এ বাক্য সার্বিক সদর্থক যুক্তি বাক্য, নেক্সট আই যুক্তি বাক্য বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আর এই বিশেষ সদর্থক যুক্তি বাক্যটি থাকার কারণে এই বাক্যদ্বয়ের মধ্য দিয়ে নিংড়িয়ে নিশ্চিত হয়ে যে সত্যের দেখা পেয়েছি আমরা, সেই সত্যটি হচ্ছে কতক মানুষ হয় পরিশ্রমী। অর্থাৎ কোনো যুক্তিতে যদি একটি বাক্য বিশেষ যুক্তি বাক্য হয়, তাহলে তার সিদ্ধান্তটিও হবে বিশেষ যুক্তি বাক্য। নেক্সট 10 নম্বর নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমি তড়িঘড়ি করে লিখেছি, কারণ এই ক্লাসগুলো 30 মিনিটের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা রয়েছে। তাহলে আমি তো এমনি গুছিয়ে কথা বলতে পারি না, শারীরিক অসুস্থতার কারণে তোমরা সবাই জানো। তারপরেও আমি কথা বলতে গিয়ে যদি একটা নির্দিষ্ট সময়, ইতোপূর্বে যে সময়টি ছিল সেটাকে কাটল করে আর সীমিত করার কারণে আমি যে কথা বলা দরকার দেখা যায় সেই কথা না বলেই আমি চলে গিয়েছি। আমার মধ্যে কাজ করে এক ধরনের অতৃপ্তি, এক ধরনের অস্বস্তি। এই সমস্ত কিছুকে তোমরা একটু উদারতার মধ্য দিয়ে মেনে নিয়ে বিষয়বস্তুকে বোঝার জন্যে যত ব্যস্তই থাকো না কেন, বইয়ের পৃষ্ঠা একটু উল্টিয়ে দেখো, একটু মনে করার চেষ্টা করো। শুধু যুক্তিবিদ্যা না, তোমার পাঠ্য যতগুলো বই আছে সব বইগুলো একটু নাড়াচাড়া করবে। আর এখানেই সীমিত নয়, আমি এর আগে নিয়মিতভাবে বলে এসেছি ক্লাসে, তোমাদের বিনোদনের যে মাধ্যম, আমি মনে করি বীরের জাতি, মাথা উঁচু করে রাখার যে জাতি আমরা, সেই জাতির মাথা নুয়ে গিয়েছে, সারাদিন মাথা এভাবে নুয়ে নুয়ে সময় পার করে নেটের মাঝে। না, এটা হতে পারে না। তোমরা অবসর সময়ে অবশ্যই গল্প, উপন্যাস, কবিতা পড়বে, নিয়মিতভাবে পত্রিকা পাঠ করবে, নিয়মিতভাবে যত চ্যানেলে যত খবর আছে সেই সব খবরগুলো শুনবে। তাহলে পর হবে কি, বিশ্বের নানা বিষয়বলি জানার ক্ষেত্রে তোমার মধ্যে সুস্পষ্ট ধারণা হবে। তখন তুমি যা কিছু পড়তে যাবে, জানতে যাবে, সব কিছু সহজ থেকে সহজতর হবে। ওই দেখো, ধান ভাঙতে শিবের গীত গাই, বয়স হলে যা হয়। আমি বলবো 10 নম্বর নিয়মের কথা, সে কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলে আমি বলতে গিয়েছি
আমার সেই স্বভাবসুলভভাবে সেই পুরনো কথা। এ কথা শুনে শুনে নিশ্চয়ই এমনিতেই অতিষ্ঠ হয়ে আছো আমার উপর, সেটাও আমি জানি। এখন অতিষ্ঠ হওয়ার যাই হও, একদিন কিন্তু এই কথাগুলোর গুরুত্ব তুমি অনুধাবন করবে। যাই হোক, শেষ পর্যায়ে চলে এসেছি। 10 নাম্বার নিয়মটা কি আমি কিছু মানুষ হয় তবে কিছু হয় না। কোনো মানুষ নয়, অর্থাৎ যখন আমরা যে বাক্যটি পাই কোনো মানুষ নয়, দুটো আশ্রয় বাক্যের একটি যদি হয় সদস্য বাক্য, আরেকটি বাক্য যদি হয় দৈনন্দিন বাক্য, তাহলে দাঁড়ায় আমি বুঝি না, জানি না, তার মানে প্রধান আশ্রয় বাক্যে যদি হয় অপ্রধান আশ্রয় বাক্য যদি হয় সার্বিক নৈরাজ্যক বাক্য, এই দুটো বাক্যের মধ্যে কোনোভাবেই কিন্তু সম্পর্ক থাকতে সুযোগ, যে কারণে বাক্য দুটোকে তার মধ্যে আমরা করল সত্য মারা যায়নি, সত্য চিরন্তন, কিন্তু সত্য হতে হলে যে সত্য থাকা যায়, সেই সত্যে আমরা এর সদস্য পাই। তার মানে হতে পারে। নিয়মের মধ্যে সব কিছু না, টাকা আছে, বাদ আছে, মানুষ নয়। এবার পাবো না, দিতে পারি, কারণ এই দুই উপস্থাপন হয়েছে বাক্যে, এই বাক্যদয় তাদের মধ্যে সম্পর্ক নেই, সম্পর্ক নেই। ভাবে কণ্ঠে তার কণ্ঠে কণ্ঠে যত সম্পর্ক বলতে আর জানাতে চাই না। যেখানে আমার যেখানে যত দূরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো,